হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদেরকে আজকে একটা প্রবাদ বাক্য বলবো। কেন বলবো সেটাও বিশ্লেষণ করবো। তো আজকে প্রবাদ বাক্যটা শোনো। উত্তম চলে নিশ্চিন্তে অধমের সাথে, তিনি মধ্য যিনি চলেন তফাতে। এই প্রবাদের মানে জানো কেন বললাম? আমরা দেখবে সমাজে যারা অনেক ধনীবান তারা কি করে, তারা কিন্তু গরিবদেরকে কোনো রকম লাঞ্ছিত শব্দ ব্যবহার করে বলে না, তাদেরকে কটু করে না। কিন্তু যারা দেখবে মধ্যবিত্ত পরিবার থেকে, তারা দেখবে গরিবদেরকে নানা রকম কটু বাক্যে কথা বলে। কেন বলে সেগুলো আমরা আজকে আমাদের এই পথের পাঁচালী অংশের মধ্যে দেখতে পাবো। আজকে আমি তোমাদেরকে পথের পাঁচালীর মধ্যে সেই অংশ নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক কি আছে সেই অংশে। দেখো শুরু করা যাক তাহলে। কি আছে প্রথমে? অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। তাহলে বুঝতেই পারছো এই শব্দটার মানে যে একটা অপুদের যে বাড়ি, আমরা তো প্রথম দুটো যে পরিচ্ছেদ আছে সেখানে দেখেই নিয়েছি যে তাদের বাড়ি কেমন, তারা কি রকম। তো এখানে কি বলেছে, অপুদের বাড়ি থেকে কিছুটা দূরে কি আছে, একটা অশ্বত্থ গাছ আছে। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জালারা কি রোয়াক হইতে দেখা যায়। এই যে রোয়াক, রোয়াক মানে কি, বাড়ি থেকে কিছুটা, মানে বাড়ি থেকে বেরিয়েই বলা যায়, যেগুলো বারান্দা বলা হয়। তো সেখানে যে বারান্দা হতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত, মানে ওখানে কি করতো, সে অপু ছিল, সে চেয়ে থাকতো, চেয়ে চেয়ে কি করতো, দেখতো। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয়। দেখো এখানে যখন দেখতো, যতবার দেখতো, তার মধ্যে একটা কি হতো, কল্পনার সৃষ্টি হতো। কল্পনার জগতের মধ্যে সে যেন হারিয়ে যায়। কি বলেছে, কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইতো না, মানে কোন দেশ নিয়ে সে চিন্তা করছে তার কোনো, মানে এখানে সে কোনো ধারণাই নেই। কোথায় যেন কোথাকার দেশ, মার মুখে ওসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। মানে তার মা যখন তাকে কোনো, মানে একটা রাজাদের কাহিনী শোনায়, তখন সে সেই জিনিসটাকে কি করে, তার মধ্যে কল্পনা করে। ওই কল্পনার মধ্যে যখন সে একা একা বসে থাকে, বাইরের দিকে চেয়ে চেয়ে এইসব নিয়ে চিন্তা করে। তারপরে দেখো, অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিষয় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। মানে সে কি করতো, তার মনের মধ্যে আবার কি, সে নিজে নিজেই আনন্দ পেত যখনই সে কল্পনা করত। কল্পনার মধ্যে একটা শিশু মনে যাই হোক আসতে পারে, তুমিও তখন শিশু ছিলে, দেখবে এগুলো হয়ে থাকে, এখনো হয়। দেখবো আমরা চেয়ে ধরো আছি, আমি মনে করো এটার দিকে চেয়ে আছি, কিন্তু লোকে আমাকে যারা দেখছে তারা ভাববে আমি এদিকে দেখছি, কিন্তু আমি কিন্তু এদিকে তাকিয়ে অন্য একটা জগৎ নিয়ে নিজের মধ্যে যেন ব্যস্ত হয়ে পড়েছি। এগুলো ঠিক তেমনই এই শিশু মনের মধ্যেও ঠিক সৃষ্টি হতো। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর। কি হচ্ছে, এখানে যে নীল আকাশ সেটা অনেক দূর, আর যে ঘুড়িটা ছিল, কুঠির মাঠটা ছিল, সে অনেক দূর। সে বুঝাইতেই পারিত না, বলিতে পারিত না কাহাকেও, কিন্তু এসব কথাই তাহার মনে যেন কোথায় উড়িয়া চলিয়া যাইতো। মানে এসব কিছু বলতেই পারতো না, এইসব নিয়ে যখন মানে ভাবতো সে যেন কোন দেশেই চলে গেছে। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময় কি হচ্ছে, সেই সময় মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। মানে সে ধরো একটা কল্পনা করতে করতে এতটাই মানে দূরত্বে চলে যাচ্ছে তার কল্পনার মধ্যে, তো হঠাৎ করে কি হতো, তার মায়ের কথা মনে পড়তো। তো তার মায়ের কথা মনে পড়তে কি হতো, তার মনটা খারাপ হয়ে যেত। কেন হয়ে যেত, একটা শিশু সব থেকে বেশি তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় তার মায়ের সাথে। তার মাকে সে ছেড়ে কোথাও যেতে চায় না। দেখবে একটা বাড়িতে যদি কারোর বাচ্চা থাকে, তাকে দেখবে তার মা যদি চলে যায় কিভাবে সে কান্নাকাটি করে। তো আমরাও এই শিশু মনের মধ্যে এই ঠিক জিনিসটাই দেখতে পেয়েছি। তো এখানে তাই বলা হয়েছে, তো মায়ের জন্য তার মনটা কেমন করে উঠতো। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই, অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার এ যেন রকম হইয়াছে, মানে যখন সে যেত তার মায়ের কাছে, যখন একটা জগতের মধ্যে সে চলে গেছে, সেই জগতে তার মা নেই,
তার মা না থাকার কারণে সে কি করতো, সে খুবই দুঃখ পেত। তো আবার মানে এগুলো বরাঙ্গ তার সঙ্গে হয়েছে, তো আবার সে ফিরেও চলে আসতো। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট 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 হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইতো। মানে এখানে কি বলছে দেখো, কি হচ্ছে, আকাশের গায়ে অনেক দূরে একটা চিল, মানে একটা তার কল্পনার মধ্যে একটা চিল উড়ে যাচ্ছে অনেক দূরে। কি হচ্ছে, নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া, মানে ওই যে নীলুদের মানে ওইখানে যে একটা একটা যে আছে তাল গাছের একটা মাথা আছে, সেটাকেও ছাড়িয়ে সে চলে যেত। তারপরে কি হতো, ফেলিয়া কি করতো, আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে, মানে এটা যেন আকাশের মধ্যে যেন মিলে যাচ্ছে। চাহিয়া দেখিতে দেখিতে, মানে যখন চেয়ে দেখছে, উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইতো, মানে যে চিলটা সে যেন বাইরে চলে যেত। অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়াইয়া ধরিত। মানে কি হতো, মানে যখন সে এই যে চোখটাকে সে নামিয়ে নিত ওই জগৎ থেকে, সে চলে আসার জন্য কি করতো, সে নামিয়ে নিয়ে সেখানে যে এখান থেকে বাহির বাটি মানে কি বাড়ির বাইরে থেকে কি করতো, এক দৌড়ে রান্নাঘরের মধ্যে ঢুকে কি করতো, যে গৃহ কার্যরত যে মা যে তার বাড়ির কাজকর্ম করছে, সে মাকে কি করতো, সে জড়িয়ে ধরতো। বুঝতে পারছে তার মায়ের কথা মনে পড়েছে, তাই সে চলে এসেছে। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছিস সঙ্গী হাত। এই সঙ্গী মানে কি, এটো হাত। তো ছেলের যে একটা কারনামা সে জড়িয়ে ধরেছে কার্যরত অবস্থায়, তো কি করছে, তাকে বলছে ছাড় ছাড়, আমার সঙ্গী হাত ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য কি করছে, এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তাকে কি বলছে, তার ও ছেলেকে কি বলছে এখানে, মানিক বলছে, সোনা বলছে, কি করছে, তার জন্য সে চিংড়ি মাছ ভাজছে। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ দুষ্টুমি করে না, ছাড়ো। মানে বলছে তুমি তো চিংড়ি মাছ ভালোবাসো, তো এইভাবে জড়িয়ে থাকলে তো সে তার কাজ করতে পারবে না, তার জন্য কি বলেছে যে আমাকে ছেড়ে দাও। তার মা বলছে এখন আহারাদির পর দুপুর বেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কি হচ্ছে কাশিদাসী মহাভারত খানা সুর করিয়া পড়িত। মানে কি করতো, মানে খাওয়া মানে দুপুরের যে খাওয়া সেগুলো খেয়ে নিয়ে কি করতো, দুপুরবেলা তার মা কখনো কখনো জানলার ধারে যে তার ছেলেকে কি করতো, যে এই কাশিদাসের কি ছিল মহাভারত লেখা, সেই কাশিদাসের মহাভারত নিয়ে কি করতো, সুর করে পড়তো। বাড়ির ধারে নারিকেল গাছটাকে শঙ্খচিল ডাকিত। কি হচ্ছে, যে বাড়ির ধারে একটা নারকেল গাছ আছে, সেখানে কি হচ্ছে একটি শঙ্খচিল ছিল, সে ডাকতো, একটা বুক সাদা যে চিলগুলো হয়। অপুর নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। মানে কি করতো, সে অপু তার মায়ের কাছে বসে যখন এইসব ক খ লিখতো, তখন তার মা যখন তাকে মহাভারত গল্প শোনাতো, তখন সে মন দিয়ে শুনতো। জানালার বাহিরে বাঁশবনের দুপুরে রৌদ্র মাখানো শেওড়া ঘেটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মানে কি করতো, সে যখন এই মায়ের মুখে যে মহাভারতের যে গল্প শুনতো, শুনতে শুনতে কি করতো, তার মধ্যেই যেন হারিয়ে যেত, সেটাকে সে কল্পনা করতে লেগে যায়। এগুলো হয়ে থাকে যখন কেউ কিছু বলবে দেখবে, সেটা যেন মনে হবে আমরা আমাদের মনের মধ্যে কল্পনা করি যে এটা এইভাবে হচ্ছে, একটা নিজে নিজেই ভাবতে আরম্ভ করে দিই। তো এগুলো শিশু মনে খুবই হয়ে থাকে। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। এখানে কি হচ্ছে, তাকে সব থেকে বেশি কোন চরিত্রটা ভালো লাগে, অপুকে কর্ণের চরিত্র। কেন, ইহার কারণ কর্ণের ওপর তাহার কেমন একটা মমতা হয়, তার ওপর যেন একটা কেমন একটা তার মায়া হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়েছে, এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন সেই নিরস্ত অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়াইয়া তাহাকে মারিয়া ফেলিলেন। এখানে দেখো কি বলেছে, যে কর্ণ যে রথটা নিয়ে যাচ্ছে, তো সেই রথটা কি হচ্ছে, যে চাকাটা আছে সেটা মাটিতে পুঁতে গেছে, তো কর্ণ কি করছে, সেটাকে তলিবার চেষ্টা করছে। তো তখন কি করেছে, অর্জুন তাকে তার উপর কি হচ্ছে তীর বর্ষণ করছে।
তো তীর বর্ষণ করছে, তো সেটা কি হচ্ছে, ওই যে একটা গল্পের মধ্যে শুনছে, তো অপুর ওই জন্য কি হয়েছে, অপুর ওই জন্য তার মনের মধ্যে যেন কর্ণের প্রতি একটা আলাদাই মায়া সৃষ্টি হয়েছে। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠত। মানে এগুলো যখন শুনতো, তার মনের মধ্যে যেন একটা আলাদাই যেন আবেগ সৃষ্টি হতো। চোখের জল বাঘ মানিত না, চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবত্ব লইয়া পরিচিতি হইতে লাগিল। মানে কি হচ্ছে দেখো, এখানে কি বলছে, চোখের যে জল মানে বাঘ মানতো না, মানে কি যখন সে কর্ণের যে শুনতো যে কর্ণের সঙ্গে এরকম অত্যাচার হয়েছে, কর্ণের ওপর এই করা হয়েছে, তাকে এমনকি অস্ত্র চালানোও শেখানো হয়নি, তো এগুলো সবই সে শুনেছে। শোনার ফলে কি হয়েছে, তার যে চোখের জল ছিল, এই যে গাল দুটো ছিল, এই তুলতুলে গাল থেকে যেন একই ভাবে গড়িয়ে গড়িয়ে আসতো। এই একটা যে চোখে যে জল পড়ার একটা আনন্দ, তার সঙ্গে কি হচ্ছে, তার মনোরাজ্যে একটা নতুন একটা অনুভব কি হতো, সজীব হয়ে উঠতো। এই অনুভবের সাথে সে কি করতো, তার পরিচয় হতো একটা। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে, মানে যখন একটু দুপুরে যখন এবার বিকাল হয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসে, তখন কি মায়েদের কাজ থাকে, তো কাজের জন্য মা কি করলো, উঠে পড়লো। সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অসত্য গাছটার দিকে একদিন চাহিয়া দেখে, হয়তো কড়া চৈত্র বৈশাখে রোদে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট। কি বলেছে এখানে দেখো, সে আবার যখন বাইরে এসে কি করতো, সে ওই অসত্য গাছটার দিকে আবার তাকিয়ে থাকে। কি করতো সে, কোন সময়ের কথা বলেছে এখানে, চৈত্র বৈশাখ মাসের যে রোদ, যে গাছের মাথার উপর যে কি পড়লে তখন কি মনে হয়, ধোঁয়া ধোঁয়া মনে হয়। কারণ এই কোন সময়, কারণ দুপুর পরে বলা হয়েছে, এবার যখন সূর্য ডুববে ডুববে হয়ে আছে, তো এখানে কি বলেছে, নয়তো বৈকালের রাঙা রোদ অলস ভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। মানে যে বিকেলের যে রোদটা থাকে, সে গাছের যেন মাথায় কি আছে, যেন জড়িয়ে আছে রোদটা। কার মনে হচ্ছে এগুলো, এগুলো ঠিক অপুর মনে হচ্ছে যেন। সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। মানে কি হতো, এই সকালের থেকে কি হতো, এই রাঙা রোদ মানে কি, রাঙা মানে কি লাল সিঁদুরের মতো একটা হয়ে যায় না, যখন দেখবে দুপুরের দিকে সূর্যের আলোটা একটু যেন মনে হয় হলুদ হলুদ টাইপ মনে হয়, কিন্তু বিকালের দিকে কি হয়, রাঙা রাঙা মনে হয়, লাল লাল মনে হয়। ওই রোদটা যেন মনে হয় যে ওই সময় রোদটা যেন বেশি সুন্দর মনে হয়। কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দু হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। এখানে কি হচ্ছে, অপুর একটা কল্পনা হচ্ছে, শিশুমন একটা কল্পনা করছে যে ওই অসত্য গাছটা যে আছে তাদের বাড়ির কিছুটা সামনে, তো কি হচ্ছে, তার ওপারে যেন কর্ণ এখনো তার রথের চাকাটা তুলছে। কি বলেছে আরো দেখো, যে এখানে কিছু রোজই তোলে মহাবীর, একটা মানে কি হচ্ছে দেখো, মানে একটা ভালো একটা খ্যাতিমান যোদ্ধা, এই মহাবীরকে কি করতে হয়েছে, চিরদিন একদম কৃপার পাত্র হতে হয়েছে। কাকে কৃপার পাত্র হতে হয়েছে, কর্ণকে কৃপার পাত্র হতে হয়েছে চিরদিনই মহাবীর হওয়ার সত্ত্বেও। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। সে যখন এই গল্পগুলো মায়ের মুখে শুনতো, সে ভাবতো যে এই যে বলেছে যে কি বলছে, যে যুদ্ধ জিনিসটা খুবই কম, বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। মানে এটাকে আরো যেন সে জানার জন্য কি হচ্ছে, একটা উপায় বার করলো। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্র রূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় এবং আনমনে আপন মনে বলে, তারপর দোনো তো একেবারে 10 বান ছুড়লেন, অর্জুন করিলেন কি, একেবারে 200টা বান দিলেন মেরে। দেখো এখানে কি হচ্ছে, সে তারপরে কি করতো, এখানে বলেই দিয়েছে যে একটা বাখারি নিত, যে একটা ডাল, যেটা একটা কঞ্চি ফঞ্চি বলে না,
একটা গাছের ডাল নিয়ে কি ভাবতো সে, সেটাকে কি করতো, গাছের ডালটাকে অস্ত্রস্বরূপ হাতে নিয়ে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে বা বাহিরের উঠানে নিয়ে ঘুরতো। তারপরে আপন মনে মানে নিজ মনে তারপরে কি করতো, কি ভাবতো নিজ মনে, যে দ্রোণ তাকে কটা বাণ ছুড়লেন, মানে তাকে কটা তীর ছুড়লেন। হ্যাঁ, এখানে বললো একেবারে 10টা তীর ছুড়লেন। অর্জুন কি করলেন, অর্জুন একেবারে 200টা তীর ছুড়লেন। কি করে ছুড়ে মারলো, কাকে, কর্ণকে। তারপর সে কি যুদ্ধ, সে মনে মনে ভাবছে। দেখো অপু নিজে নিজেই ভাবছে এখানে যে দ্রোণাচার্য, এখানে দ্রোণ বলতে দ্রোণাচার্যকে বলা হয়েছে, দ্রোণ তার উপরে কি করলো, 10টা বাণ ছুড়লো, অর্জুন তার উপরে 200টা বাণ দিয়ে মেরে দিলেন। এইগুলো তার শিশু মনের মধ্যে ভাবতেই থাকলো যে এগুলো হয়েছে। তারপর কি যুদ্ধ, বাণের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল, মানে যে তীর ছোড়াছুড়ি হচ্ছে, মানে পুরোটা যেন আর যেন আলো নেই, ওই তীরের জন্য যেন মনে হচ্ছে, বাণের জন্য যেন মনে হচ্ছে পুরো যেন অন্ধকার হয়ে গেছে। এখানে সে মনে মনে যতগুলি বাণ হইলে তাহার আশা মেটে তাহার কল্পনা করে, যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না। মানে মনে করো যে অপু যে একটা কল্পনা করছে, যে মায়ের মুখে যখন সে মহাভারতের গল্প শুনেছে, সেই গল্পটার মধ্যে কোনো পরিবর্তন করেনি, যে এটা থেকে সে ঘটনাটার পরিবর্তন করেছে না, সে শুধু অনুমান করেছে যে মনে কর 3টে যদি তীর ছড়া হয়েছে, তার জায়গায় সে ভাবছে 200টা তীর ছড়া হয়েছে, এইটুকুই সে পরিবর্তন করছে। তা বাকি কিন্তু সে গল্পের মধ্যে, মহাভারত কাহিনীর মধ্যে কোনো পরিবর্তন করেনি। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়া পড়লেন। পরে এই যুদ্ধ দুর্যোধন এলেন, ভীম এলেন, বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। মানে সে আরো ভাবছে কি হচ্ছে, কি অর্জুন কি করলো, ঢাল তরোয়াল নিয়ে এলো, দুর্যোধন এলো, ভীম এলো, বানে বানে যেন মানে যুদ্ধে যুদ্ধে যে তীর ছড়াছড়ি হচ্ছে, আকাশটা যেন পুরো অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। মহাভারতের রথীগণ মাত্র 18 দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন। এখানে 18 মানে 18 দিন। কিন্তু রক্ত মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারতেন। মানে এখানে কি বলছে, যদি ওই যে কর্ণকে তো মারা হয়েছে, কি বলা হচ্ছে, অপু তার মনের মনেই ভাবছে এগুলো সব। যশ লাভের পথ ক্রমশ কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। এখানে যশ লাভ মানে কি, খ্যাতি লাভ, মানে কি একটা দুর্বদ্ধ হয়ে গেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহার মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি, মানে তার যে বালক মন, যে শিশু মনের মধ্যে সে ভাবছে, যে সে ভেবেই যাচ্ছে রোজ এই যুদ্ধ হচ্ছে, এই মারছে, মাসের পর মাস কি কেউ কি যুদ্ধ করতে পারে, কিন্তু এখানে শিশু মনে এইসব কল্পনা সৃষ্টি হয়েছে। গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি, কোন সময়, বৈশাখ মাস। নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছেন। এখানে কি সে ভাবছে, যে নীলমণি যে রায় রয়েছে তার ভিটার জঙ্গলের দিকে তাকিয়ে কে ভাবছে, অপু ভাবছে যে দুপুরের কিছুটা আগে দ্রোণগুরু কি করেছে, বিপদে পড়েছে। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে গান্ডীব ধনু হইতে, এখানে গান্ডীব ধনু মানে কার, অর্জুনের ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চোখের পলক মাত্র, মানে চোখের পলকটা ফেলা মাত্র কি হচ্ছে, কুরু সৈন্য দলের হাঁকার উঠিয়াছে। এমন সময় শেওড়া বনের অধিক হইতে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু, মানে যখন এই অপু এগুলো নিয়ে কল্পনার মধ্যে যেন হারিয়ে গেছে, তখন যেন কে যেন তাকে পিছন থেকে এসে যে একটা ডাক দিল, যে কি রে অপু, এরকম হয়ে থাকে। তুমি দেখবে যখন কিছু বিষয় নিয়ে ভাবছো, মানে পুরো এই জগৎ সম্বন্ধে তুমি যেন পুরো একটা অন্য জগতে হারিয়ে গেছো, তখন যখন তোমাকে কেউ এসে ডাকবে তুমি যেন একটা চমকে উঠবে। ঠিক তেমনও হয়েছিল ঠিক অপুর মধ্যেও। অপু চমকিত উঠাইয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল,
কি হচ্ছে, তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাইয়া খিলখিল করিয়া হাসিতেছে। এখানে কি হচ্ছে, যখন এই আকর্ণটা না যা মানে কি একটা ধনুকের যে আকৃতি হয়ে বাঁকানো আকৃতি, তো ওগুলো নিয়ে ভাবছিল, তখন সে কি দেখলো যে কে ডেকেছে তাকে, তাহার দিদিকে দুর্গা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহাকে মানে তার দিকে চেয়ে কি করছে, সে হাসছে, খিলখিল করে হাসছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে। মানে তার যখন অপু দুর্গার দিকে তাকালো, তার দিদির দিকে তাকালো, তখন বলছে, কি রে পাগল, কি বকছিস একা একা, আর হাত পা নাড়ছিস। মানে সে ধর একটা, যেহেতু শিশু তো সে ভাবছে যে এরকম তীর আসছে, ধনুক আসছে, মারছে, কর্ণের সঙ্গে এই হচ্ছে, এইভাবে সে তার কল্পনার মধ্যে হারিয়ে গেছে। তো তাই তাকে তখন দুর্গা যখন তাকে দেখেছে এইভাবে এরকম করতে, তাই তাকে জিজ্ঞাসা করলো যে কি করছিস একা। এগুলো সব দেখে তাকে দুর্গা জিজ্ঞাসা করলো, হাত পা নাড়ছিস, কি করছিস তুই। পরে সে ছুটিয়া আসিয়া স্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল। মানে সে আসলো, যেহেতু তার ভাই তো তার চেয়ে ছোট, তো তার জন্য কি করলো, তার গালের মধ্যে কি করলো, চুমু, মানে এখানে চুম্বন করলো। কোথাকার একটা পাগল, কি বকছিলি রে আপন মনে, মানে বলছে কি যে বকিস একা একা, একটা কেউ দেখলে বলে থাকে, কেউ যদি বারবার এরকম আচরণ করে থাকে। অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। মানে তার হাসিটাকে সে স্থির করে তখন সে অপুকে বলল, আয় আমার সঙ্গে আয়। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলল, মানে তার ভাইয়ের হাতটা ধরে কি করছে, বনের দিকে চলে গেল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস, মানে একটা তাকে দেখাচ্ছে, ইঙ্গিত করে একটা মানে একটা কিছু আছে নিশ্চয়। দুর্গা তাকে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে, অপুকে। কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি। বলছে কত নোনা পেকেছে, এগুলো গ্রামের মধ্যে দেখবে পাওয়া যায়, এগুলো অনেক, মানে এখন হয়তো পাওয়া যায় না খুব একটা, আগেকার দিনে এগুলো খুবই পাওয়া যেত, যে আমরা একটু একটু যেসব থাকতো গাছে গাছে, প্রত্যেকের গাছের মধ্যে এসব ফল যায়ক না যায়ক হয়ে থাকে, তো তাই এখানে বলেছে। অপু বলিল, ও অনেক রে দিদি। বলছে যে অনেক রে দিদি, সে ছোট ভাই যেমন তার বোনকে বলে, ঠিক তেমনই। একটা কঞ্চি দিয়ে পারা যায় না, কিন্তু কঞ্চিতে পারা যাচ্ছে না। দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্য থেকে আকুর্ষিটা নিয়ে আয় দেখি। মানে তাকে বলছে যে আকুর্ষি একটা বড় যে একটা কঞ্চি হয় না, কঞ্চির মধ্যে একটা আরেকটা ছোট্ট তাকে বেঁধে দেওয়া হয়, যাতে মানে সহজে তারা ওইটাকে পারতে পারে। আকুর্ষি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। মানে অপু তার দিদিকে বললো, তুই দাঁড়া, আমি যাচ্ছি নিয়ে আসি গিয়ে। অপু আকুর্ষি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়া 4-5টার বেশি ফল পারিতে পারিল না। মানে তারা, যেহেতু তো দিদি তো খুব বড় না, 10-11 বছর এমন, তো সেরকম তার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। কারণ কি ছিল, তারা তো গরিব ছিল, তাই। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকুর্ষি দিয়াও নাগাল পাইল না। মানে সে ছোট যেহেতু, মানে যে ডালটাই বেশি আছে সেটা সে পারতে পারিল না। পরে সে বলিল, চল আজ এগুলো নিয়ে যায়, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। মানে পরে যখন আসবে তার মাকে নিয়ে আসবে, কারণ মা সেটা পারতে পারবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুর্ষি নে। তখন বলছে যে দুর্গা বলছে, নোনাগুলো দে, তুই আকুর্ষিটা নে। তারপরে দেখো, নলক পড়বি, এখানে একটা দেখো প্রশ্ন করছে, কি বলছে, নলক পড়বি। নলক বলতে কাকে বলছে, দুর্গা বলছে কাকে, অপুকে। একটা নিচু ঝোপের মাথায় ও ওরকলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি। একটা অলকর্মী দেখবে, এগুলো গ্রামের দিকে দেখা যায়, তার ফুলটা কিরকম হয়, সাদা সাদা হয়। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। মানে যে নোনাগুলো ছিল তাকে একটা জায়গায় রেখে ফুলগুলো তুলতে লাগলো। কি করবে, বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দি।
সে অপুকে বলছে এদিকে সরাই, তোকে নোনকটা পরিয়ে দি। নোনক মানে কি, যে নাকে যেগুলো পড়ে, যে নাকের হয় সেরকম টাইপের, এগুলো ছোটরা করে থাকে। যখন দেখবে গ্রামের দিকে যেসব ছোট ছোট বাচ্চারা থাকে, এইসব শাক নিয়ে নিয়ে এগুলোকে নিয়ে খেলা করে। তাহার দিদি ওল কর্মী ফুলের নোনক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পরে আইয়াছে। মানে যখন এই ওলকর্মী ফুলগুলো নিয়ে আসতো, সে নিজেও নোনক পরতো, আবার তার ভাইকেও পরাতো। অপু কিন্তু মনে মনে নোনক পরা পছন্দ করে না, কিন্তু অপুর এসব ভালো লাগে না। তাহার ইচ্ছে হইল বলে নোনকে তাহার দরকার নাই। মানে সে বলতে চাই যে এগুলো তার দরকার নেই, তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না। মানে দিদিকে ভয় পেয়ে সে কিছুই বলেনি। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আউদেও নাই। মানে দিদিকে রাগানো, চটাইবা মানে কি, রাগানোর ইচ্ছে তার একটুও নেই। কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। মানে তার দিদি এইসব খোঁজ রাখে যে কোন গাছে কোন ফল পেকেছে, তো জাম, কুল, এই নোনা সবকিছু তার দিদি নিয়ে আসে এবং তাকে খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপত্ত হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। মানে তাইগুলো যেগুলো নিয়ে আসে সেসব ফলগুলো, সেই ফলগুলো হচ্ছে খেতে বারণ করে তাদের বাবা মারা। কেন বারণ করে? অনেক সময় দেখবে কারোর যদি শরীর খারাপ হয়, তাকে দেখবে এইসব এই কুল, নোনা, জাম খেতে বারণ করে। তাই এখানে নিষেধ বলা হয়েছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। মানে অন্যায় হলেও তো দিদিকে বলবে, সেটাও তার সাহস হয় না। এমন কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, কি হচ্ছে, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুড়িটা আটিয়া দিল। মানে যে ফুলটা যে ছিল তার থেকে একটা আঠা বেরোয়, ওই আঠাটার দ্বারা কি করে নাকের মধ্যে লাগিয়ে দেয়, পুরো যেন মনে হয় একটা সে নাকের পড়েছে। পরে নিজেও একটা পড়িল, তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরিয়া কি করছে বলিল, দেখি কেমন দেখাচ্ছে, বা বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। কি বলছে? তারপরে সে কি করলো, তাকে পরিয়ে দিয়ে তার ভাইয়ের যে গাল দুটো রয়েছে এইভাবে ধরলো, কিংবা এইভাবেই ধরতে পারে, বললো কি সুন্দর দেখাচ্ছে, চল মাকে গিয়ে দেখানো হয়। যে মা কি বলে তার ছেলেকে যে এই ননক পরিয়েছে সে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি। কি বলছে? না বলছে, যেন বেশ হয়েছে, চল না খুলে ফেলি। বাড়ি আসিয়া দুর্গা নোনক ফলগুলি কি করছে, নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। মানে রান্নাঘরে যে রয়েছে একটা রাখার জায়গা, দাওয়ার মধ্যে সে নোনা ফলগুলো কি করলো, রেখে দিল। সর্বজয়া রাধিতে ছিল, কি করছে দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? সর্বজয়াকে? সর্বজয়া হলো অপু ও দুর্গার মা। তাহলে অপু দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া। তা সেগুলো দেখে কি হলো, খুবই খুশি হলো। তাদেরকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এগুলো পেলি? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে একেবারে সিঁদুরের মতো রাঙা অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা। কি বলছে? যে অনেক আছে, কালকে গিয়ে তুমি এগুলো নিয়ে আসবে পেরে। এমন পাখা দেখো মা। যে সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, কি বলছে দেখো, আড়ালে যে তাকে সরে আসলো, তারপর সে দেখালো অপু নোনক পরিয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। মানে অপু কি করেছে, অপু নোনক পড়েছে, কার পিছনে আছে? দিদির পিছনে লুকিয়ে আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, কি বলছে, ও মা, ও আমার কে রে, কে চিনতেও তো পারছি নে। বলছে তাকে যখন, তার ছেলেকে যখন দেখলো এই নোনক পড়া, তার মা একটা আশ্চর্য মতো একটা মায়েরা যেমন বলে, ও মা খুব বেশ লাগছে তো তোকে, এরকম বলে না, তো তেমনও তার মাও বলল। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল। মানে খুব তাড়াতাড়ি কি করলো, সেটাকে খুলে ফেলে দিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছি। কি হচ্ছে? সে বললো পরিয়ে দিয়েছি। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল বাঁদর খেলাতে এসেছে ঠিক, শীঘ্রই আয়। তার যখন একটা ডুগডুগি বাজে, সে আওয়াজটা শুনে গ্রামের দিকে গুলো আগে খুবই আসতো। তো
তো শুনলো যখন, তার ভাইকে বললো চো বাইরে গিয়ে দেখি বানর খেলা এসেছে কি, তাড়াতাড়ি চল। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল, মানে বাড়ির বাইরে তারা চলে গেল। সম্মুখে পদ বাহিয়া মাদন্নয় ও পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। মানে কি হচ্ছে, যে চিনিবাস যারা থাকে তারা এগুলো সব কি হচ্ছে বিক্রি করতে বেরিয়েছে, সেই ঢুকঢুকি বাজাচ্ছে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও, এই হরিহরটাকে অপু ও দুর্গার বাবা, গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। কেন কিনতে পারে না? তারা হলো গরিব, তাই তারা কিছু কিনতে পারে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? মানে যখন সে দেখলো ওই চিনিবাস ফেরিওয়ালা, তো তাদেরকে জিজ্ঞাসা করলো নেবে নাকি? কি বললো? অপু দিদির মুখের দিকে চাহিল, মানে সে অপু কি করলো, দিদির মুখের দিকে তাকালো। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়ে বলিল না, মানে সে বললো না, লাগবে না আমাদের। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙারি নামাইতেই বাড়ির ছেলে মেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। কি করলো? যখন সে ভুবন মুখুজ্জের বাড়ির সামনে গেল, তখন কি করলো, তার যে চেঙারি থাকে, যে একটা থাকে, সেটাকে নামালো। তো সেখানকার যত বাচ্চারা ছিল তারা সব একদম চিৎকার করতে করতে তাকে ঘিরে ধরলো। ভুবন মুখুজ্জের অবস্থা পণ্য লোক, মানে কি অবস্থা খুবই ভালো। বাড়িতে 5-6টা গোলা আছে। কিসের গোলা? এখানে গোলা বলতে ধানের গোলাকেই বোঝানো হয়েছে। এই গ্রামে অন্নদা রায়ের নিচেই জমি জমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। যে অন্নদা রায় রয়েছে, তারপরে যে বেশি একটু ধনীমান হিসেবে এই ভুবন মুখুজ্জকে ধরা যেতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়েছেন, মানে ভুবন মুখুজ্জের যে স্ত্রী, সে মারা গেছে। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী, মানে বিধবা বলা হয়েছে, মানে তার সেজ ভাইও মারা গেছে। কি হয়েছে? এর সংসারের কর্ত্রী, মানে সংসারের গৃহের প্রধান। সেজ বউয়ের বয়স 40-এর উপর হইবে, মানে যে 40-এর উপরেই হবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে, মানে খুবই তার মেজাজটা কি কড়া। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা, দশহরা পুজোর জন্য লইলেন। কি করে? মানে পুজোর জন্য কি কি নিলেন তিনি? তাহলে এখানে দেখো, সে মুরকি নিয়েছে, সন্দেশ নিয়েছে, বাতাসা নিয়েছে, দশহরা নিয়েছে পুজোর জন্য। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল, তাহলে বুঝতেই পারছো যে ভুবন মুখুজ্জের নিজের ছেলের নাম কি? সুনীল। সেইখানেই দাঁড়াইয়া ছিল। তাহাদের জন্য খাবার কিনিলেন, মানে তাদের জন্য কি করলো? তাদের জন্য খাবার নিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে কি করলো? সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না। কি হচ্ছে? যখন সে অপুকে ও দুর্গাকে দেখলো যে দাঁড়িয়ে রয়েছে, তখন সেজ বউ তার ছেলে, নিজের ছেলে সুনীল, তার কাঁধে হাত দিয়ে মানে একটু ঠেল মতো দিয়ে বললো, যাও না। কি বলছে? কি বলেছে এখানে? যে রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এটো করে বসবে। কি বলছে এখানে? এগুলো যেহেতু ঠাকুরের পুজোর জন্য কিনেছে, তো এগুলো কি হবে? এটো করে দেবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল, মানে অন্যদিকে চলিল চিনিবাস। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই কি হচ্ছে এখানে, তারপর কোন বাড়িতে গেল? তাহলে টুনুদের বাড়িতে গেল। তো মাত্র তারা, ইহারা বলতে কি? চিনিবাস, দুর্গার অপু যখন মানে ওদের বাড়ি থেকে বাইরে গেল, তখন কি করলো? সেজে বউ কি বললো? সেজে বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠলেন, কি বললো? দেখতে পারি নে বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেগে জানা। কি বলছে? যে নিজের ঘর আছে সেখানে গিয়ে কিনে খানা। কি তার বদলে কি করছে? তা না, লোকের দর, মানে লোকের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। যেমন মা তেমনি ছা, মানে যেমন মা তেমনি তার মেয়ে। ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে, ভাই বলতে অপুকে, আশ্বাস দিবার সুরে বলিল, মানে তাকে একটা বিশ্বাস দিল। মানে কি বললো? চিনিবাসের ভারী তো খাবার, মানে চিনিবাসের খাবার তো খুবই ভালো,
বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই দুটো আমি দুটো, তুই আমি মুরগি কিনে খাবো। বলছে তুই 2টো পয়সা নিবি, আমি 2টো পয়সা নেবো, তারপর আমরা চিনিবাসের থেকে কি কিনে খাবে, মুরগি কিনে খাবে। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করলো, রথের আর কতদিন আছে রে দিদি? মানে সে যেহেতু একটা শিশু মন, তাই সে তার দিদিকে জিজ্ঞাসা করলো যে আর রথ আর আসতে কতদিন বাকি, কারণ তারা তার বাবার থেকে পয়সা নিয়ে কি কিনে খাবে, মুরগি কিনে খাবে। তাহলে দেখো, আমরা আজকে আমাদের এই পথের পাঁচালীর এই 3য় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করলাম। আবারও আরেকটা পরিচ্ছেদ নিয়ে আমরা আবার উপস্থিত হব, তোমাদের সঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।